আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তদের বয়স অনুযায়ী সাজা কমানোর উদ্যোগ, ফরিদপুরে নির্বাচনী সীমানা নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনালে হবে কিনা রায় জানা যাবে বললেন আদালত। অর্থনৈতিক অগ্রযাত্রার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা দেশের রয়েছে বললেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে পিকেএসএফ এর দ্বিতীয় ভবন উদ্বোধন। নেপালে পার্লামেন্ট পুনর্বহাল দাবিতে ৮ রাজনৈতিক দলের বিবৃতি, অসাংবিধানিক ও বিচার বিভাগের দীর্ঘদিনের রীতির সাথে অসঙ্গতিপূর্ণ মন্তব্য। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন, কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজার নামাজের পর মা বাবার কবরে দাফন আজই। এবং সবুজে সাদাই বাংলাদেশ স্লোগানে পিরোজপুরের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন, আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগকে স্বাগত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীদের বয়স অনুযায়ী সাজার সময় কমানো হবে। বর্তমানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য ৩০ বছরের কারাদণ্ড রয়েছে, নারীদের জন্য এটি ২০ বছর করা হবে। পুরুষদের কারাদণ্ডের বয়সও কমবে, তবে সেটি এখনও নির্ধারণ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো আছে এবং সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ফরিদপুরে নির্বাচনী সীমানা নির্ধারণ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিপরীতে যারা রাস্তা বন্ধ করে রেখেছেন তারা সরে না গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং ৪ আগস্ট একজনকে হত্যা মামলায় সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা এমন প্রশ্ন ওঠার কথা জানিয়ে আদালত বলেছেন, রায়ের মাধ্যমে ওই প্রশ্নের উত্তর দিবেন তারা। এই বিতর্ক অহেতুক। আইনে ওই বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এই মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জন। তাদের পক্ষে ইতিমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্টে ৭ জনকে হত্যার অভিযোগে আসামি হাসানুল হক ইনু, পলাতক মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। আগামী ২৮শে সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে এবং চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনালে। আশুলিয়া থানার সামনের রাস্তায় ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের মধ্যে ৫ জন নিহত অবস্থায় এবং ১ জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানে, পরবর্তীতে সেখান থেকে পুলিশ ভ্যানে উঠিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই বর্বরতা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। সেই ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে বিচার কার্য চলছে, তার মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮ জন পলাতক আছে। সেই ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে তার আনুষ্ঠানিক পর্বটা শুরু হয়েছে। আগামীকাল থেকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রাজধানী তেজগাঁওয়ে সড়ক দখল করে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি। মালিক সমিতির দাবি, ট্রাক স্ট্যান্ডের চাঁদার ভাগ বাটোয়ারায় শুধু হাত বদল হয়েছে। পাশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত বিজি প্রেস ঘেঁষে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাকের আদনানের রিপোর্ট। এই চিত্র দেখে মনে হতে পারে এটি ট্রাক কাভার্ড ভ্যান স্ট্যান্ড, কিন্তু বাস্তবতা ভিন্ন। তেজগাঁওয়ে সড়কের ওপর এভাবেই বছরের পর বছর রাখা হচ্ছে ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। অধিকাংশ জায়গা দখল করায় শুরু হয়েছে সড়ক।
এ কারণে তেজগাঁও সহ আশপাশের এলাকায় যানজট লেগেই থাকে। 20 টাকার ভাড়া লইছি, 1-1.5 ঘন্টা কাটতে গেছে। টাক ডবল করে রাখিয়া আমাদের 12টা আমাদের প্রত্যেক দিন আমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় যায় এই ফালতু কয়েকটা টাকার লেগা। সন্ধ্যার পরে আর পার্কিংয়ে চালাই, রাস্তায় গাড়ি চালানো যায় না। গ্যারেজ কি রাস্তা নাকি, এটা দেখার মতন কেউ নাই মনে হচ্ছে। চালকরা বলছেন স্থায়ী জায়গা না থাকায় যেখানে সেখানে তাদের গাড়ি রাখতে হচ্ছে। প্রাইভেট আসবো বা বড় গাড়ি আসবে, এখন আসতে পারতেছে না। আমাদের সমস্যার কারণে আমরা এখানে রাখতেছি। এখন সবারই তো কষ্ট হচ্ছে। টিপ আছে নাকি? আপনি জান এই গাড়ি 4000 টাকা মার্কেট, চিটাং চলে 13-14 গাড়িটা খরচ যায় 22,000। মালিক সমিতি বলছে গাড়ি চালাতে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পরিবর্তন কিছুই হয়নি, শুধু হয়েছে হাত বদল। আমাদের বিআরটিএ আর পুলিশ প্রশাসন আমার মনে হয় তারা দুজনই একদল। ষোড়রগা শুরিগর গৃহস্থগত হোক। আপনি কারণ মাল যান রাত্রে এক গাড়িতে মাল লইয়া 300-400 টাকা দেওয়া লাগে। এই যে তেল কেটেও দিয়ে দেখবেন গাড়ি রাখে টাকা দেওয়া লাগে। আমরা খালি হাত বদল দিয়েছি তো। এভাবে যানবাহন রাখায় বিজি প্রেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তাহীনতায় পড়েছে। কর্তৃপক্ষ এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ বলছে সমস্যা সমাধানের প্রয়োজন স্থায়ী ট্রাক স্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে নির্মাণ। মাল্টি স্টোরি ট্রাক স্ট্যান্ড নির্মাণ, পাশাপাশি যে ট্রাকগুলো রাত্রে এসে ঢাকা শহরে মাল পণ্য আনলোড করে ফিরে যেতে পারছে না, তাদেরকে দিনের বেলায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে যদি দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। ট্রাক স্ট্যান্ড নির্মাণের সম্প্রতি তেজগাঁওয়ে টিএনটির প্রায় 5 একর জায়গা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। সেখানে অন্তত 5000 যানবাহন রাখা সম্ভব হবে বলে জানিয়েছে মালিক সমিতি। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নেপালে দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে সরকার পতনের পর প্রেসিডেন্টের কাছে ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান 8টি রাজনৈতিক দল। এক বিবৃতিতে তারা বলেছে, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল যে পদক্ষেপ নিয়েছেন তা অসাংবিধানিক এবং নেপালের বিচার বিভাগের প্রতি প্রতিষ্ঠিত নজিরগুলোর বিরুদ্ধে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল হাউস অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল সংসদ ভেঙে দেয়া। ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধের প্রতিবাদে গত সপ্তাহে গণবিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে 51 জনের বেশি নিহত হয়। বিক্ষোভ সহিংসতায় নেপালের পর্যটন খাতে প্রায় 2500 কোটি রুপির ক্ষতি হয়েছে। বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। এ সময় বিশিষ্টজনেরা বলেন, ফরিদা পারভিনের মৃত্যুতে দেশ লালন সাঁইয়ের গানের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন ফরিদা পারভিন। পরাগ আজিমের রিপোর্ট। শনিবার রাত 10:15টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। রোববার দুপুর 11:15টায় তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সচিব, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনসহ সাধারণ মানুষ। লালন সাঁইয়ের গানের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফরিদা পারভিনকে অভিহিত করেন তারা। আমি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে আসছি। ওনার মৃত্যু এটা তো বেদনাদায়ক। শৈশব থেকেই ওনার গান শুনে আসছি, ফলে অনেক ঋণ আমাদের রয়ে গেছে জাতির। অসাধারণ শিল্পী, উনি চলে গেলেন। শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শুধু গান শিখি নাই, আপার কাছ থেকে তার আচার ব্যবহার, মানুষের সাথে, গুরুর সাথে শিষ্যের সম্পর্ক, কিভাবে কি করে, সেগুলো সব কিছুই আপার মাধ্যমে আমরা শিখেছি। আন্তর্জাতিক ক্ষেত্রে লালনের প্রচার এবং প্রসারে তার যে অবদান সেটা অনস্বীকার্য। আজকে যে লালনের গান নগরে এত প্রতিষ্ঠা পেয়েছে, মিডিয়াতে, গণমাধ্যমে, তার পেছনে ফরিদা পারভিনের অক্লান্ত পরিশ্রম। আজকে লালনের গান মানেই ফরিদা পারভিন মানেই লালনের গান। এই ক্ষতি আমরা আর পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং এই সরকারের কাছে একটা আবেদন রাখবো যে ফরিদা পারভিন একটি লালন একাডেমি করেছিল, সেই একাডেমিকটাকে যেন বাঁচিয়ে রাখা হয়, তাকে যেন টিকিয়ে রাখা হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে হয় প্রথম জানাজার নামাজ। পরে মরদেহ নিয়ে কুষ্টিয়ার পথে রওনা হন স্বজনরা। সেখানে আরেক দফা জানাজার পর বাবা মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন ফরিদা পারভিন।
পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের বর্ণাঢ্য জীবনের কথা জানাচ্ছেন সুলতানা হিমু। লালন সঙ্গীত জগতের অনন্য নাম ফরিদা পারভিন, যার কণ্ঠে বাংলা লোকসঙ্গীত পেয়েছে ভিন্ন মাত্রা। গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরে। গানের জীবনের হাতে খড়ি মাগুরায়। 1968 সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন। নজরুল গীতি দিয়ে শুরু করলেও 1973 সালের দিকে দেশাত্মবোধক গানে জনপ্রিয়তা অর্জন করেন ফরিদা পারভিন। পল্লীগীতি গাইলেও লালন সঙ্গীতের জন্যই বেশি জনপ্রিয় ফরিদা পারভিন। স্বাধীনতার পর কুষ্টিয়ায় থাকার সময় গুরু মোকসেদ আলী শাহীর কাছে লালন গীতির তালিম নেন তিনি। সত্যবল সুপথে চল গান শিখে লালন সাইজির গানের জগতে প্রবেশ ঘটে তার। তিনি গানটি যখন বাজাচ্ছেন, ফরিদা পারভিনের গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, খাঁচার ভিতর, অচিন পাখি, বাড়ির কাছে, আরশিনগর। সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভিন স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। 1987 সালে 21শে পদকে ভূষিত হন তিনি। 1993 সালে ছায়াছবির গানে সেরা কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008-এ পান ফুকুওয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ। সঙ্গীতে অবদানের জন্য ফরিদা পারভিনকে পুরস্কৃত করেছে চ্যানেল আইও। সম্মান প্রদর্শন করাতে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশের যাত্রাপথ দীর্ঘ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা এখন বাংলাদেশের আছে। রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ভবন 2-এর উদ্বোধন করে একথা বলেন তিনি। সকালে এই ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আমাদের যাওয়ার পথ দীর্ঘ, প্রস্তুতির পর্ব খুব শক্ত। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, PKSF পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে উপকূলীয় জনপদ পিরোজপুরে চলছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। প্রাকৃতিক দেয়াল বিনির্মাণের অভিযাত্রার সহযাত্রী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনেরা। ফসিউল ইসলাম বাচ্চুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা, বলেশ্বর ও কচা নদীর তীর ঘেঁষা সবুজ ও মনোমুগ্ধকর উপকূলীয় জেলা পিরোজপুর। নানা দুর্যোগে সাগর তীরবর্তী এই জনপদের রক্ষা কবচ হিসেবে কাজ করে প্রাকৃতিক দেয়ালখ্যাত সবুজ বনাঞ্চল। তবে বৈশ্বিক উষ্ণায়নে সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীব্র ভাঙনে বিলীন হচ্ছে সবুজ বনায়ন। এমন বাস্তবতায় উপকূলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। পিরোজপুর হচ্ছে খাল নদী বেষ্টিত একটি জায়গা, যেখানে ভাঙনের কিন্তু একটা প্রভাব আছে। এই কারণেই এখানে কিন্তু যদি বেষ্টনী তৈরি করতে পারি গাছ দিয়ে, তাহলে কিন্তু এই মাটি ক্ষয় কিন্তু রোধ করা যাবে এবং পিরোজপুরকে ভালো রাখা যাবে। আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা জাতের বিরল দেশীয় গাছের চারা। অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বিদিত প্রাণ। গাছ আমাদের পরম বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। দূষণমুক্ত অক্সিজেন এবং সুন্দর পরিবেশ গঠনে এই বৃক্ষরোপণের বিকল্প আর নাই। এদের মধ্যে বৃক্ষরোপণের একটা অভ্যাস নিজেদের মধ্যে তৈরি হবে, তাইলে আমাদের প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচব। পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসায় সুধীজনেরা। জলবায়ু পরিবর্তনের যে এই বৈরিতা, এটা ফেরানোর একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ। গাছ বেসিক্যালি হচ্ছে আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। গাছ নাই তো প্রকৃতিও নাই। এই কার্যক্রমের অংশী হতে পেরে
বাংলা লিংকের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত। ছোট ছোট শিক্ষার্থীদেরকে গাছ দেওয়া হয়েছে, এর মাধ্যমে তাদেরকে গাছের যত্ন একেবারে শুরু থেকে একটা গাছ রোপণ করে সেই গাছের যত্ন যে প্রক্রিয়া এটাকে আমরা সাধুবাদ জানাই। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে 5 দফা দাবি আদায়ে 18 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল সহ 3 দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই হত্যার বিচার ও উচ্চ কক্ষে পিআরের দাবিতে এই আন্দোলন। ঢাকায় বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল, 26 সেপ্টেম্বর দেশব্যাপী সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল। পরিষ্কার কথা যে জুলাই সনদের বিষয়ে এ পর্যন্ত সরকারি এবং সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐক্যমত্যে পৌঁছেছে, কিন্তু জুলাই সনদ কার্যকর করার যে পদ্ধতি সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনাও নেই এবং সেটার কোনো আশাবাদও নেই। বিরোধীর পর আবার আমন্ত্রণ। আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপিকে নিয়ে কোনো নীল নকশা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, বিএনপি সবসময় একটি আদর্শের রাজনীতি করে, কিন্তু এখন যে উগ্রবাদী রাজনীতির উত্থান হচ্ছে তা দুশ্চিন্তার। ডাকসু ও জাকসু নির্বাচনে উপাচার্যদের ভূমিকার সমালোচনা করেছেন রিজভী। 16 বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষকদের পদোন্নতি বন্ধ থাকার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যের শিকার কলেজ শিক্ষকরা। সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ক্ষোভ জানান তারা। চলতি মাসের মধ্যে পদোন্নতি দেয়া না হলে 33তম বিসিএস এর 960 জন শিক্ষক আগামী নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করবে বলে জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। শিক্ষক ও অবকাঠামো সংকটে ঐতিহ্য হারাতে বসেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলার বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় ছিল ওই এলাকার শিক্ষার বাতিঘর। 1954 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি শিক্ষক সংকট, শিক্ষার্থী হ্রাস ও ভাঙা অবকাঠামোর কারণে টিকে থাকার লড়াই করছে। প্রায় 15 বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে প্রাথমিক বিদ্যালয়টি। প্রধান শিক্ষক নাই, তো শিক্ষক 2 জন কম, শিক্ষার মানও এমনিতেই কমে গেছে। অতি তাড়াতাড়ি ভালো একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক দরকার। শিক্ষকরা জানান, স্কুলে প্রধান শিক্ষক সহ 2 জন শিক্ষকের সংকট রয়েছে। প্রধান শিক্ষক আসলে আমাদের পাঠ কার্যক্রম পরিচালনা করা খুবই সহজ এবং আমাদের জন্য ভালো হবে। শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই পানি পড়ে ক্লাসরুমে, ভিজে যায় বই খাতা। কোনো ফ্যান নাই, রোদের ভিতরে আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয়। আমাদের নতুন একটা বিল্ডিং দরকার। বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ ও ভবন নির্মাণের দাবি জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ এবং একটা নতুন বিল্ডিং এর ব্যবস্থা করে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। জেলা শিক্ষা অফিসার বললেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিটিং চলতেছে টিও শব্দের সাথে, প্রস্তাব নিয়ে আমি যেন বিল্ডিং হয়, ওয়াশ ব্লক হয়, বাউন্ডারির জন্য হয়, আমরা প্রস্তাব দেব।
কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে বিদ্যালয়টি আবারও আলোকিত বিদ্যাপীঠে পরিণত হবে বলে মনে করেন এলাকাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজায় ইসরায়েলি হামলায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরাপত্তার জন্য একদিনে শহর ছেড়েছেন অন্তত 6,000 মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র এক্সে লিখেছেন, সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী কয়েক সপ্তাহ ধরে তীব্র হামলার কারণে গাজা নগরীর 2,50,000-এর বেশি বাসিন্দা শহর ছেড়ে গেছেন। আল জাজিরা জানিয়েছে, বাসিন্দারা গাজার দক্ষিণ দিকে সরে গেলেও সেখানকার অবস্থা বসবাসের অনুপযোগী হওয়ায় আবারও অনেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা নগরী এবং আশপাশে প্রায় 10 লাখ ফিলিস্তিনি বাস করেন। এবারে নিটলটাটা কৃষি সংবাদ। আগাম শীতকালীন সবজি চাষ করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষকরা। বেশি লাভের আশায় প্রতি বছরই জাজিরার কৃষক বর্ষার পানি নামতে শুরু করলেই আবাদ শুরু করেন। এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। যোগাযোগ ব্যবস্থা সহ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নোয়াখালীর দ্বীপ উপজেলা। হাতিয়া সহ নতুন জেগে ওঠা বিভিন্ন চরের লাখো বাসিন্দা। নদী ভাঙনে উদ্বাস্তু মানুষ বঞ্চিত হচ্ছেন শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য মৌলিক অধিকার থেকে। বাড়তি ভোগান্তি মূল ভূখণ্ডে প্রবেশের দুর্গম নৌযাত্রা। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি হাতিয়া ও চরাঞ্চলের জীবনমান উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তদের বয়স অনুযায়ী সাজা কমানোর উদ্যোগ। ফরিদপুরে নির্বাচনী সীমানা নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনালে হবে কিনা রায় জানা যাবে বললেন আদালত। অর্থনৈতিক অগ্রযাত্রা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা দেশের রয়েছে বললেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে পিকেএসএফ এর দ্বিতীয় ভবন উদ্বোধন। নেপালে পার্লামেন্ট পুনর্বহাল দাবিতে 8 রাজনৈতিক দলের বিবৃতি। অসাংবিধানিক ও বিচার বিভাগের দীর্ঘদিনের রীতির সাথে অসঙ্গতিপূর্ণ মন্তব্য। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন। কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজার নামাজের পর মা বাবার কবরে দাফন আজই। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে পিরোজপুরের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। আগামী প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ার উদ্যোগকে স্বাগত। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।